আচ্ছা, সিঙ্গাপুর দেশটির কথা শুনলে আপনার মাথায় কি আসে? ঝাঁ চকচকে রাস্তাঘাট, উন্নত পরিবহন, উঁচু উঁচু বিল্ডিং, পর্যটন আর চারিদিকে ব্যস্ততা, তাই তো? কিন্তু সিঙ্গাপুর কি বরাবরই এরকম? যদি আমরা মাত্র 50 থেকে 60 বছর পিছিয়ে যাই, তাহলে 1965 সালে সিঙ্গাপুর অনেকটা এরকম ছিল। এমন একটা দেশ যেখানে চারিদিকে দারিদ্রতা ও বেকারত্ব, ক্রাইমের পরিমাণ ছিল যথেষ্ট বেশি, ড্রাগসের সমস্যা, চারিদিকে হিংসা আর দাঙ্গা, ওভার পপুলেশন আর অশিক্ষা। ভাবতে অবাক লাগলেও 1965 সালে সিঙ্গাপুরের পরিস্থিতি এমনই ছিল। কিন্তু তার পরের 50 থেকে 60 বছরে সিঙ্গাপুর অসাধ্যকে সাধন করার মতো এমনভাবে ঘুরে দাঁড়ায় যে এশিয়ার প্রথম সারির দেশে উঠে আসে, এমনকি পৃথিবীর টপ 5 ধনী দেশের নামের মধ্যেও হয়তো উঠে আসবে। তো সিঙ্গাপুর কি করে এত কম সময়ে হাইলি ডেভেলপড, হাইলি ইনকামের দেশ, যা পৃথিবীর মধ্যে সবথেকে পরিচ্ছন্ন দেশ ও প্রায় শূন্যর ঘরে ক্রাইমের সংখ্যা, এমন একটি দেশে পরিণত হলো? কোনো মিরাকেল, না কোনো একজনের অক্লান্ত পরিশ্রম? একজন বললাম কারণ তার অক্লান্ত পরিশ্রম সিঙ্গাপুরকে আজ এশিয়া তথা পৃথিবীর প্রথম সারির তালিকাতে নিয়ে এসেছে। কে সেই ব্যক্তি এবং কি করে সিঙ্গাপুর আজ এই জায়গায়, তা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো একটু বোধ বিকাশ ঘটানো যাক। সিঙ্গাপুর খুবই ছোট একটি দেশ, এতটাই ছোট যে ওয়ার্ল্ড ম্যাপে খুঁজে পাওয়াই খুব মুশকিল। যদি আপনি সাউথ ইস্ট এশিয়ার ম্যাপ দেখেন, তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনকে সহজেই দেখতে পাবেন এবং সিঙ্গাপুরকে পাবেন প্রায় ছোট একটা বিন্দু রূপে। আসলে একটি সরু খাল বা হ্রদ, যা স্ট্রেট অফ জহর নামে পরিচিত, সিঙ্গাপুর আর মালয়েশিয়াকে আলাদা করেছে। সিঙ্গাপুরের টোটাল এরিয়া মাত্র 710 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 57 লাখের কাছে। ফলে স্বভাবতই জনঘনত্ব খুবই বেশি, প্রায় 8028 জন প্রতি বর্গ কিমিতে। এর ফলে সিঙ্গাপুর জায়গা করে নিয়েছে জনঘনত্বের বিচারে বিশ্বের 3য় বৃহত্তম দেশের স্থানে। যদি সিঙ্গাপুরের পুরনো ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে প্রাচীনকালে সিঙ্গাপুরকে কেবল ব্যবসার ঘাঁটি হিসাবেই ব্যবহার করে এসেছে মালয়, থাই, চাইনিজ, আরব, ইন্ডিয়ার মতো দেশের ব্যবসায়ীরা। প্রাচীনকালে সিঙ্গাপুর প্রথমে একজন ইন্দোনেশিয়ান মহারাজার কবলে ছিল, পরবর্তীতে পর্তুগিজরা দখল করে এবং পরে ডাচরা তাদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা সিঙ্গাপুরকে দখল করে ও ব্যবহার শুরু করে। পরবর্তীতে 1819 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার থমাস র্যাফেলস জহরের সুলতানের কাছ থেকে সিঙ্গাপুরকে কিনে নেয় এবং সিঙ্গাপুরকে সব বণিকদের জন্য ফ্রি করে দেয়। ফলে যে কোনো দেশের জাহাজ বিনামূল্যে ব্যবসার জন্য সিঙ্গাপুরকে ব্যবহার করতে পারত। এটা জেনে হয়তো আপনি ভাবছেন, যখন বিভিন্ন দেশের জাহাজ এখানে আসছে, ব্যবসা এত বেশি হচ্ছে, তাহলে সিঙ্গাপুর নিশ্চয়ই উন্নতি করছে। কিন্তু আসলে সেটা হয়নি, কারণ এর পিছনে ছিল একটি অন্ধকার ইতিহাস। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিমের সমস্ত প্রসেস ম্যাক্সিমাম সিঙ্গাপুরেই করত এবং প্রচুর সিঙ্গাপুরবাসী ও চাইনিজ লোকজনদের এই আফিম প্রসেসিংয়ের কাজে নিযুক্ত করে। চাইনিজ লোকজন ও শ্রমিক শ্রেণীদের মধ্যে অনেকে আফিম অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং ধীরে ধীরে হাজার হাজার আফিম অ্যাডিক্টেড লোকের সংখ্যা সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে ক্রাইম বাড়তে থাকে, চুরির সংখ্যা বেড়ে যায়। এভাবেই ক্রমশ সিঙ্গাপুরের অবস্থার অবনতি হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানিরা সিঙ্গাপুরে ঢুকে পড়ে এবং জাপানের মতো শক্তিশালী দেশের কাছে সিঙ্গাপুরবাসী আত্মসমর্পণ করে দেয় এবং প্রায় 350 বছর ধরে জাপানিরা সিঙ্গাপুরকে শাসন করে। এই 350 বছরে জাপানিরা প্রায় পুরোপুরিভাবেই সিঙ্গাপুরকে নষ্ট করে দেয়। এই সময় প্রচুর সিভিলিয়ান মার্ডার হওয়ার ঘটনা সামনে আসে, প্রচুর সিঙ্গাপুর সেনাকে টর্চার করা হয়, হাজার হাজার লোকজনকে জোর জবরদস্তিভাবে লেবারের কাজে লাগানো হয়, এমনকি মেয়েদেরকেও পণ্য হিসাবে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করত সেই সময়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা পরাজিত হলে সিঙ্গাপুর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে সিঙ্গাপুর একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। চারিদিকের বিল্ডিং হয়ে গিয়েছে নষ্ট, নোংরা কাজকর্মের লোকজন হয়ে গিয়েছে অভ্যস্ত, দারিদ্রতা ছুঁয়েছে আকাশ, চারিদিকে বেকারত্ব ও ভয়ঙ্কর রোগ জীবাণু আর ব্যাধি, কমে গিয়েছে পর্যাপ্ত খাবারের পরিমাণ। চারিদিকে শুধু সিঙ্গাপুরে তখন ক্রাইম, ভায়োলেন্স
আর ডিজিজ। গোটা সিঙ্গাপুর পরিণত হয়েছে একটি বস্তি রূপে। এই সুযোগেই ব্রিটিশরা আবার সিঙ্গাপুরে ফিরে আসে এবং ধীরে ধীরে একটু একটু করে অবস্থার উন্নতি হয় সিঙ্গাপুরের। এর ফলে সিঙ্গাপুরবাসীদের মনে ব্রিটিশদের প্রতি একটা পজিটিভ মনোভাব গড়ে ওঠে এবং তারা ব্রিটিশদের সাথেই থাকতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত 1945 সালে ব্রিটিশ সরকারের পরিবর্তন হয় এবং ধীরে ধীরে সিঙ্গাপুরের উপর থেকে ব্রিটিশের ছত্রছায়া সরে যায় এবং সিঙ্গাপুর আবারও একা হয়ে পড়ে। এরপর সিঙ্গাপুরে সেলফ গভর্নেন্স গড়ে ওঠে। 1948 সালে অল্প সংখ্যক সিটে প্রথমবারের মতো ইলেকশন হয় সিঙ্গাপুরে। বানানো হয় সিঙ্গাপুরের সংবিধান এবং অনেক ভুল ত্রুটির জন্য পরবর্তীতে দুবার রিভিশনও করতে হয় সংবিধানকে। অবশেষে মোটামুটিভাবে স্থিত হয়ে প্রথমবারের মতো 1959 সালে সিঙ্গাপুরে সফলভাবে ইলেকশন হয় এবং একজন ইয়ং লিডার জয়লাভ করে পিপুল অ্যাকশন পার্টি PAP এর তরফ থেকে এবং সিঙ্গাপুরের প্রথম প্রাইম মিনিস্টার হন লি কুয়ান ইউ। এই লি কুয়ান ইউই হলো আধুনিক সিঙ্গাপুরের রূপকার। PM হওয়ার পর লি কুয়ান ইউ এর মনে হয়েছিল সিঙ্গাপুর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে টিকতে পারবে না, ফলে তিনি সিঙ্গাপুরকে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত করে দেন 1963 সালে। কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ সিঙ্গাপুরকে নিজের দেশ হিসাবে মানতে পারে না এবং সিঙ্গাপুরের জনগণকে অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করে দেয়। ফলে সিঙ্গাপুরের জনগণও অসন্তুষ্ট হয় এবং শুরু হয় দুই দেশের লোকজনের মধ্যে প্রতিবাদ, বিবাদ ও দ্বন্দ্ব। অবশেষে কোনো উপায় না পেয়ে লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং 1965 সালে সিঙ্গাপুর সম্পূর্ণ স্বাধীনরূপে গড়ে ওঠে দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর নামে। এবার লি কুয়ান ইউ এর সামনে এমন একটি সিঙ্গাপুর ছিল যেখানে জনগণের অবস্থা ছিল বেহাল। গোটা দেশ লড়ছে দুর্ভিক্ষের সাথে, চারিদিকে বেকারত্ব ও ড্রাগ অ্যাডিকশন, লোকজনের মধ্যে হিংসাত্মক মনোভাব, প্রায়ই ঘটছে দাঙ্গা। দ্বীপরাষ্ট্র হওয়ার দরুন সেরকম কোনো ন্যাচারাল রিসোর্সও ছিল না সিঙ্গাপুরের। কি করে এমন একটি দেশকে সঠিক রাস্তাতে আনা যায়? অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, হয়তো সিঙ্গাপুরও অন্যান্য দরিদ্র ও দুর্ভিক্ষপ্রবণ দেশের তালিকায় স্থান পেত। কিন্তু লি কুয়ান ইউ হাল ছেড়ে দেননি এবং এখান থেকে শুরু হয় সিঙ্গাপুরের আবার ঘুরে দাঁড়ানোর গল্প। সর্বপ্রথম লি কুয়ান ইউ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপ্রিয় নীতি গড়ে তোলেন এবং 1967 সালে এশিয়ান গ্রুপের সূচনা করেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দ্য ফিলিপাইন্স, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বিদেশ মন্ত্রীদেরকে নিয়ে। এই গ্রুপের উদ্দেশ্য ছিল এই 5টি দেশ বিভিন্ন রকম সমস্যা, যেমন অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত সমস্যা, শিক্ষা ও অন্যান্য বিষয়ে কোঅপারেট করবে, যাতে পরস্পরের মধ্যে শান্তি ও স্থিরতা বজায় থাকে। সদ্য স্বাধীন হওয়া সিঙ্গাপুরে কোনো রকম সামরিক বাহিনী না থাকায় লি কুয়ান ইউ সেদিকেই আগে মনোযোগ দেন এবং ন্যাশনাল সার্ভিসের স্থাপনা করেন ওই একই বছর। আইন অনুযায়ী সিঙ্গাপুরের প্রতিটি ছেলের বয়স 16.5 বছর হলেই তাকে ন্যাশনাল সার্ভিসে রেজিস্ট্রি করতে হয় এবং 18 বছর পার হলেই তাদেরকে আর্মি ও ডিফেন্সে যোগ দিতে হতে পারে যদি সরকার চায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই জাতি বা দেশকে এগোতে হলে শিক্ষার দরকার। ফলে সিঙ্গাপুর শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। দেশের জনগণের জন্য প্রাইমারি এডুকেশন কম্পালসারি হয়ে যায়। শুধু তাই নয়, বর্তমানে সিঙ্গাপুরের পাবলিক ও প্রাইভেট শিক্ষা ব্যবস্থাও খুবই উন্নত মানের ও খরচ প্রায় ন্যায়ের কাছে। স্কুল কলেজের পরিকাঠামো ও শিক্ষানীতি যথেষ্ট উন্নত মানের সিঙ্গাপুরের। পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিলও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই সিঙ্গাপুরে ভোকেশনাল ট্রেনিংও খুবই উন্নত মানের, যা প্র্যাকটিক্যাল স্কিল গঠনে সহায়তা করে। প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ পাবলিকের সামনে ঘোষণা করেন যে সিঙ্গাপুরকে তিনি এমন একটি দেশ বানাবেন যা হবে আদর্শ একটি দেশের উদাহরণ। তিনি আরও বলেন, কোনো জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি বা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে সিঙ্গাপুর দেশের পরিচয় হবে না। সিঙ্গাপুর একটি সেকুলার কান্ট্রি হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত হবে। এই চিন্তাভাবনা বাস্তবায়ন করতে তিনি ঠিক করেন কোনো বিল্ডিং অথবা কলোনিতে সব সম্প্রদায়ের লোককে একসাথে থাকা বাধ্যতামূলক। কেবল এক সম্প্রদায়ের লোক কোনো সোসাইটি বা কলোনিতে থাকতে পারবে না। বলা বাহুল্য, তার এই প্রচেষ্টা সফলতাও পায়।
প্রতি বছর জুলাইয়ের 21 তারিখে স্কুলের ছাত্রছাত্রীরা অন্য ধর্মের ট্র্যাডিশনাল পোশাক পরে থাকে। এরপর লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে পরিচ্ছন্ন রাখতে কিপ সিঙ্গাপুর ক্লিন ক্যাম্পেইন চালু করেন 1968 সালে। প্রতিটি বাড়ির সামনে রিসাইকেল বিন বসান, রাস্তাঘাটে প্রচুর পাবলিক টয়লেটের ব্যবস্থা করেন। 1992 সালে সিঙ্গাপুরে চুইংগামকে ব্যান করে দেওয়া হয় পরিষ্কারের সুবিধার্থে। এছাড়া রাস্তাঘাটে কেউ যাতে প্রকাশ্যে ধূমপান না করে, যেখানে সেখানে নোংরা না ফেলে এবং থুতু না ফেলে তার জন্য উচ্চ হারে জরিমানার ব্যবস্থা করে। সিঙ্গাপুরের অন্য একটি সমস্যা ছিল বস্তি। এই সমস্যার সমাধানে প্রচুর পাবলিক হাউজিং সেক্টর বানানো হয় সরকারের তরফ থেকে এবং বস্তি থেকে সরিয়ে প্রায় 2600-এর বেশি পরিবারকে আশ্রয় দেওয়া হয় এবং এই প্রতিটি পাবলিক হাউজিং সেক্টরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, গ্যাস ও বিদ্যুতের সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়। 2021-এর একটি রিপোর্ট অনুযায়ী 80% সিঙ্গাপুরের বাসিন্দা সরকারের এই পাবলিক হাউজিং সেক্টরে বসবাস করে। এর ফলে সিঙ্গাপুরে গৃহহীন মানুষের সংখ্যা মাত্র 616 জন। ভাবতে পার পারে সিঙ্গাপুর প্রায় সব কিছুই ফ্রি দিচ্ছে জনগণকে। তাহলে সিঙ্গাপুর এত টাকা পাচ্ছে কোথায়? তাহলে কি ট্যাক্সের মাত্রা সিঙ্গাপুরে খুব বেশি? মোটেই না। আসলে লি কুয়ান ইউ এর চিন্তাভাবনা বরাবরই আলাদা। তিনি বিভিন্ন খাতে, যেমন অটোমোবাইল থেকে শুরু করে টেকনোলজি, রিয়েল এস্টেট, এমনকি শেয়ার মার্কেটেও সরকারি সংস্থাকে নিযুক্ত করে দেন। ফলে যা লাভ হয় সবই সরকারের খাতাতেই জমা হয়। এর ফলে সাধারণ জনগণ সরকারের তরফ থেকে প্রচুর সুযোগ সুবিধা পান। আর ট্যাক্সের কথা যখন উঠল, তখন বলে রাখি সিঙ্গাপুরবাসীকে মাত্র 2 থেকে 24% ট্যাক্স পে করতে হয়, যা অন্যান্য দেশের থেকে যথেষ্ট কম। আগেই বলেছি সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ নেই যার সাহায্যে টাকা পয়সা আয় করা যায়, আর চাষবাস প্রায় নেই বললেই চলে। তাহলে এখানকার লোকজনের সোর্স অফ ইনকাম কি? এখানেও বাজিমাত করেন লি কুয়ান ইউ। তিনি সিঙ্গাপুরে যে সমস্ত পরিত্যক্ত জমি জায়গা ছিল সেখানে বড় বড় প্রজেক্ট বানিয়ে ফেলেন। বাইরের সমস্ত দেশকে আমন্ত্রণ জানান সিঙ্গাপুরে ইনভেস্ট করার জন্য, যে পরিকল্পনাটা সফলও হয়। আর এই সমস্ত প্রজেক্ট ও কোম্পানিতে সিঙ্গাপুর সরকার প্রচুর লোক নিয়োগ করেন। বলা বাহুল্য, এখানকার সরকারি এমপ্লয়ি ও মন্ত্রীদের বেতন এত বেশি যে তাদের আর ঘুষ নেওয়ার প্রয়োজন হয় না। ফলে সরকারি দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গাতেই দুর্নীতির সংখ্যা খুবই নগণ্য। সিঙ্গাপুরের পিএমের স্যালারি গোটা বিশ্বের অন্যান্য দেশের পিএমের থেকে অনেক বেশি, এমনকি ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও অনেক বেশি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে এমপ্লয়িদের পারফরমেন্সের উপর ভিত্তি করেও স্যালারি হাইক হয়। ফলে সব এমপ্লয়ি যথাসাধ্য চেষ্টা করে পারফরমেন্স ভালো করার, কিন্তু এরপরেও কেউ যদি দুর্নীতিকাণ্ডে বা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে তাহলে তার $1 লক্ষ ফাইন ও 5 বছরের জেল ধার্য করা হয়। যদি এনভায়রনমেন্টের কথা ধরি, তাহলে 1972 সালে সরকার ট্রি প্ল্যান্টিং ডে চালু করে এবং এই পরিকল্পনা এতটাই সাফল্য পায় যে 10 বছরের মধ্যে গোটা সিঙ্গাপুর গাছগাছালি পূর্ণ হয়ে ওঠে।
বিশ্বের মধ্যে বেস্ট ইনডোর গার্ডেন আপনি সিঙ্গাপুরে দেখতে পাবেন। এছাড়া লি কুয়ান ইউ দেশের অর্থনীতিকে মজবুত করতে চেয়েছিলেন যে তার দেশটি যেন টেকনিক্যাল ফিল্ডেও যথেষ্ট পারদর্শী হয় এবং সকল ভোকেশনাল ট্রেনি ও এমপ্লয়ীদের জন্য আলাদা আলাদা ভাতা তিনি ব্যবস্থা করেন। এবং এই পরিকল্পনার ফলে 1990 সালে সিঙ্গাপুর সফিস্টিকেটেড টেকনোলজিতে গ্লোবাল সাপ্লাইয়ে স্থান পায়, যেমন বায়োটেক ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস, ফার্মাসিউটিক্যাল প্রভৃতি। অবশেষে লি কুয়ান ইউয়ের এত পরিশ্রমের পর ধীরে ধীরে সিঙ্গাপুর হাইলি ডেভেলপড একটি দেশে পরিণত হয়। লি কুয়ান ইউয়ের উদ্দেশ্য ছিল এমন একটি দেশ তিনি তৈরি করবেন যা গোটা বিশ্ববাসীর কাছে একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি কাজে ফোকাস করে গেছেন কেবল দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য, না খালি নিজের ইমেজকে বাড়ানোর জন্য। আপনি যদি সিঙ্গাপুরে যান তাহলে গোটা সিঙ্গাপুরে কোথাও লি কুয়ান ইউয়ের মূর্তি এমনকি তার নামে কোনো স্থাপত্যও দেখতে পাবেন না। লি কুয়ান ইউ চাইলেই নিজেকে দেবতারূপে প্রকাশ করতে পারত সিঙ্গাপুরবাসীর কাছে, করে তুলতে পারতেন তার অগণিত ভক্ত। নিজের আখের না গুছিয়ে তিনি তার দেশবাসীকে উপহার দিয়েছেন মূল্যবান এক জগৎ, দ্য রিপাবলিক অফ সিঙ্গাপুর। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। আর এরকম আরও ইনফরমেশন পেতে বোধবিকাশকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। টেক কেয়ার, বাই।